প্রতিদিনই এসআইআর এর বিষয়ে বিভিন্ন রকমের আলোচনা করছি। এই হিয়ারিং শুনানি, তাতে কিছু জটিলতা, কিছু গন্ডগোল, অশান্তি, পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনা ইত্যাদি। তো আজকে একটা অন্যরকম দিন এই কারণে, কারণ একদিকে আপনারা জানেন যে সরস্বতী পুজো আর তার পাশাপাশি নেতাজির জন্মদিন, কিন্তু এই দিনটাও প্রতিবারই হয়, যদিও এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাও বলি যে নেতাজির জন্মদিনেও কিন্তু রাজনীতি হলোই, রাজার নীতি। ফলে ইস্যু থাকলে সেটা নিয়ে যে হবে না রাজনীতি, সেটা তো নয়, ফলে হয়েছেও। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি, আপনাদের সঙ্গে কথা হবে কি হলো, কেন বলছি এই কথাগুলো, ডেফিনেটলি। আর এগুলো নিয়ে যখন কথা বলবো, তার মধ্যে আপনারা জানেন যে ইডির যিনি শীর্ষকর্তা, তিনি রাজ্যে এসেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, নিশ্চয়ই কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন, সেগুলো নিয়েও কথা হবে। এরই মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসছে, আপনাদের মনে থাকবে এই যে ফারাক্কায় বিডিও অফিসে কিছুদিন আগে একটা অশান্তি, গন্ডগোল, সরকারি সম্পত্তি ভাঙচুর, এই যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, তো তারপর কিছু হ্যাপনিং, কিছু আপডেট আমাদের কাছে এসছে। কিছুক্ষণ আগে সেই খবরটা আমরা পেলাম যে মনিরুল ইসলাম তিনি ক্ষমা চাইছেন। আর এই ক্ষমা চাওয়ার পরে আবার আরেকটা সভা থেকে বলছেন, একদম কোট আনকোট যদি বলতে হয়, যে এফআইআর এই করা কেন হচ্ছে না, এফআইআর এর নির্দেশ দেওয়ার পরেও এই নিয়ে যখন জলঘোলা চলছে, জটিলতা চলছে, তখন মনিরুল ইসলাম একদিকে ক্ষমা চাইছেন, পাশাপাশি আরেকটা অনুষ্ঠান থেকে আবার হুমকি দিচ্ছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধেও। কথা সেটা নিয়েও বলবো, কিন্তু শুরুতে আজকে নেতাজির জন্মদিন। নেতাজির জন্মদিবসে দিল্লি চলো ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করি সেটা দিয়ে, কি বলেছেন মাননীয়া, দেখুন। সে কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক। শুধু দিল্লি কেন, মুখ্যমন্ত্রীর আমেরিকা যাওয়া উচিত না, একথা আমরা কেউ বলছি না। বলছেন বিজেপির, বাংলা বিজেপির শীর্ষ নেতা এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন দেখি। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমরা আগে কোনোদিনও দেখিনি। নেতাজির মতো ব্যক্তির মূর্তির সামনে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। মৃত্যুর জন্য কেউ দায়ী হয়, তাহলে ওনার কাউন্সিলর, ওনার মন্ত্রীর গার্লফ্রেন্ড অনন্যা ম্যাডামের বিরুদ্ধে কেন মামলা জাহির হবে না? তার যে মারা গেছে, যে আত্মহত্যা করেছেন, তার স্ত্রীর কল রেকর্ডিং আছে। মুখ্যমন্ত্রীর সাহস আছে যে তার দলের কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করার? সাহস আছে যে এই যে 26,000-এর চাকরি চলে গেল, কত পরিবার দুশ্চিন্তায় দিন কাটালো, কত জনের জীবন চলে গেল, একজন আদিবাসী শিক্ষক তিনি মারা গেলেন টেনশনে, তো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, আমি এফআইআর হয়েছে। আর মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার তো যান না, দিল্লি কেন, আমেরিকা চলে যান, এরপরে রাজ্যের বাইরেই থাকবেন উনি। তো যাই হোক, এই হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বার্তা, এবং তার প্রেক্ষিতে বিরোধী দল বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়ায় এসছে। আরও কিছু রিয়াকশনস রয়েছে, আমি একে একে শোনাবো, কিন্তু তার আগে আমার সঙ্গে আজকে আলোচনা টেবিলে যারা উপস্থিত রয়েছেন তাদের মত ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আগামী 1 ঘন্টায় তাদের সঙ্গে কথা বলবো ডেফিনেটলি। তার আগে পরিচয় করাই, প্রদীপ্তদা রয়েছেন, প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল মুখপাত্র, প্রদীপ্তদাকে স্বাগত জানাবো। রয়েছেন প্রীতম দত্ত, বিজেপির মুখপাত্র, প্রীতমকেও স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, চন্দন দাকে স্বাগত জানাবো। পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের যিনি রয়েছেন অতিথি, আসলে অবশ্যই আলাপ করবো তার সঙ্গে। প্রদীপ্তদাকে দিয়ে শুরু করবো। আজকে দিল্লি চলো ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, দানবতাকে সরিয়ে মানবিকতা প্রতিষ্ঠার ডাক। এবং আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিন এই কারণে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন দিল্লিতে একটা ঘটনাকে সামনে রেখে। উনি বলছেন যে রেপ ক্যাপিটাল হয়ে গিয়েছে দিল্লি, মানবিকতা সেখান থেকেও নষ্ট হয়ে গিয়েছে। এখন কে বেশি মানবিক, এই প্রতিযোগিতা কি তাহলে শুরু হলো আজ থেকে, নেতাজির জন্মদিন থেকে? না, আজ থেকে এটা শুরু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে কাজ করা শুরু করে দিয়েছেন, সেদিন থেকেই মানবিকতার এক একটা লক্ষণ এক একটা জায়গায় এক একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ পেয়ে আসছে। আমি সেদিকে যাবো না। দেখো, আজকে সরস্বতী পুজো যেমন, আর একদিকে নেতাজির জন্মদিন তেমন। যারা নেতাজির আইএনের আদর্শ, হিন্দু, মুসলিম, শিখ, সাঁই সবাইকে একসঙ্গে নিয়ে কিভাবে একটা শক্তিশালী গণসংগঠন, শক্তিশালী নেতৃত্ব দেওয়ার মতন একটা দল তৈরি করা যায় এবং তারা দেশকে দিশা দেখাবে, সেরকম ভাবনায় ভাবতে পারেন না।
সরস্বতী পুজোর দিন একজন শিক্ষা প্রতিমন্ত্রীর মুখের ভাষা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে যেভাবে বেরোয়, তাতে বোঝা যাচ্ছে যে ভারতের অবস্থাটা কেমন। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য রেখেছেন, যে বক্তব্য পাল্টা বক্তব্য যৌক্তিকতা বা অযৌক্তিকতা যা হোক দিয়ে কাটা যায়। শিক্ষা প্রতিমন্ত্রী যে শব্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সম্বোধন করলেন, সেটা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে তিনি জিতে শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গকে তো কোনো দিশা দেখাতে পারেননি। বিশ্বভারতীতে আজ অবধি কটা অনুদান দিয়েছেন একটু দেখিয়ে দিতে বলুন তো। ইউজিসি তো একটা টালমাটাল অবস্থায় হয়ে রয়েছে, ফলে ইউজিসির তথ্য পাবো না আমরা। একটা যে কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও কি উন্নতি তিনি করে দিয়েছেন, কটা চাকরি তিনি দিয়েছেন, ফুল টাইম চাকরি তিনি দেখিয়ে দিক তো। ওদিকে দিল্লি বিশ্ববিদ্যালয় যেভাবে রিক্রুটমেন্টের নামে যা চলছে, জেএনইউতে যেভাবে যা চলছে, সেগুলো নিয়ে তো আমরা ওরকম শব্দ ব্যবহার করবো না ওনার সঙ্গে। ফলে সরস্বতী পুজোর দিনে একজন শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই ধরনের ভাষা যখন শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে, তখন বোঝা যাচ্ছে যে যে দলটা তিনি করেন সেই দলটার সংস্কৃতি আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। সরস্বতী পুজোর দিন মানবিক সরকারের তো 26,000-এর চাকরি বাতিল, বা তারা কি করছে তার উত্তর আমার কাছে প্রত্যেকটা আছে, এক এক করে দিয়ে দিচ্ছি। 26,000-এর চাকরি বাতিল নিয়ে আমাদের তিনটে কথা খুব পরিষ্কার ছিল, যে বা যারা দোষী তাদের কড়া শাস্তি হোক। প্রথম বক্তব্য প্রথম দিন থেকে এটা এই চ্যানেলেও দিয়ে এসেছি। 2 নম্বর, এসএসসি এবং রাজ্য সরকার চাইছে দ্রুত নিয়োগ হোক। ইতিমধ্যে একটা পোর্শন 11-12-এর চাকরির ব্যবস্থাপনা হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট আজ অব্দি একটা কথা বলে দেয়নি। 3 নম্বর কথা, যে রাজ্য সরকার কোনো কমপ্লায়েন্স করেনি। ফলে আমরা যখন এটা বলছি তখন আমরা 10,323 ত্রিপুরায় চাকরির কি হলো আজ অব্দি জানতে পারলাম না, যেটা যখন বামপন্থীদের তরফ থেকে একটা ভুল হয়েছিল বলে প্রচার করা হয়েছে এবং বিজেপি বলেছিল আমরা এসে সব ঠিক করে দেবো। একটা উদাহরণ 10,323-এর দেখিয়ে দিক। উত্তরপ্রদেশে 65,000 প্রাইমারি টিচার দেখিয়ে দিক। এখানে স্কুল বন্ধ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে 50,000-এর বেশি স্কুল বন্ধ হয়েছে সব মিলিয়ে। ইউডাইসের রিপোর্ট, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জবাব দিক। ঠিক, আমি প্রীতমদার কাছে আসবো। প্রীতমদা, নেতাজিকে নিয়ে, মানে কে বেশি নেতাজিকে সম্মান দেখিয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরে এই কম্পিটিশন চলেছে। আমি শুধু কোনো একটা কি দুটো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি সবার কথা বলছি। ইভেন বামেদের বিরুদ্ধেও বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। চন্দনদার কাছে আসবো অবশ্যই পরবর্তী ক্ষেত্রে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নেতাজি পরিকল্পনা কমিশন তৈরি করেছিলেন আর আজকে সেটা তুলে দেওয়া হয়েছে। নীতি আয়োগ নিয়ে, নাম নিয়ে, সেটা নিয়েও কটাক্ষ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখছেন, আজকে প্রথম কথা হচ্ছে সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। আজকে এই মমতা ব্যানার্জি যে ভবানীপুরে থাকেন, সেখানে নেতাজির বাড়ি আছে, নেতাজি ভবন। সেখানে ছোটোখাটো কাজ করছিল, এখনকার যারা থাকে ওখানে কাজ করছিল, সেখানে ওনার সিন্ডিকেটরা চলে যায়, গিয়ে বলে কে সুভাষ এখানে আয়, আমাদের টাকা লাগবে। তো এইভাবে মমতা ব্যানার্জি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ওইদিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তোমার বিশ্বভারতীতে ভেঙে চুরে চুরমাচুর করে দিয়েছে, এবং কত উদাহরণ দেব। তৃণমূল তোমার ছাত্রনেতা রবীন্দ্রনাথ জ্বলিয়ে দিচ্ছে। তো সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোসকে এরা শুধু রাজনীতিক ক্ষেত্রে ব্যবহার করে। ন্যাশনাল হলিডে দীর্ঘদিনের দাবি, কেন দিচ্ছে না সরকার? হ্যাঁ, ন্যাশনাল হলিডে দেওয়া কি মানে খুব সম্মান দেওয়া হয়ে যাবে ব্যাপারটা? আসলে কি বলুন তো, খুব একটা অসম্মানও করা হয় না তাতে। না, নেতাজি সুভাষচন্দ্র বোস যেই ভাবধারায় আজকে ভারতবর্ষকে চালিত করার চেষ্টা করেছিলেন, যেই ভাবধারায় উনি বলেছিলেন, সেই ভাবধারাটা নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে একমাত্র ভারতীয় দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, যার প্রণেতা একজন বাঙালি, আমাদের সাউথ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি স্বয়ং। সেই নেতাজি যেখানে প্রথম এসে আমাদের তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন, সেই আন্দামানের রস আইল্যান্ডকে আজকে একটু জানতে চাই আপনার কাছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর নেতাজি, এই দুটো মানুষের বিভিন্ন, আমি জানি না এটা আপনার কাছ থেকে আমি ডেফিনেটলি সত্যি মিথ্যা জানবো, একটা টাসেলের কথা আমরা শুনেছি দীর্ঘদিন ধরে। এটা কি, মানে এটা কি বিষয়টা যদি একটু খোলসা করেন, খুব বেশি সময় দিতে পারবো না। না, খোলসা করার ব্যাপার নেই। আজকে আপনাকে একটা কথাই বলছি যে আইএনএ আপনার যখন উনি গঠিত করেন, আজকে উনি কার আইএনএ করেছিলেন? রাসবিহারী বোস। সে রাসবিহারী বোস জাপানের আপনার হিন্দুদের ওখানকার প্রেসিডেন্ট ছিলেন, হিন্দু মহাসভার জাপানের প্রেসিডেন্ট ছিলেন, যার
সর্বভারতীয় সভাপতির নাম আপনার বিনায়ক আপনার সাভারকার। তো এই যে কথাগুলো, এইগুলো বারবার ম্যাকুয়েলি মার্কসিজম ভাবে ডিস্টোর্ট করেছে। এই হিস্ট্রিগুলো রিরাইট করতে হবে এবং এগুলো সব লিখিত সত্য। উনি আপনার হিন্দু মহাসভার সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন সাভারকার, এবং তার জাপানের চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলেন আপনার রাসবিহারী বোস। এবং এখানে যখন কথাবার্তা বলার পরই উনি ওখানে যান এবং ওখানকার যে আইনের উনি পদভার গ্রহণ করেন, এবং সেটা নিয়ে আজকে তার জন্য আজকে ভারতের স্বাধীনতা, এবং সেটাকে সবচেয়ে বড় সম্মান কে দিয়েছে? 2014 পরে আমাদের সরকার আসার পর আজকে কর্তব্য পদ, যেটা আমাদের রাজপথ যেটা বলি, মানে ভারতবর্ষের নাম্বার 1 যেটা পদ, 1 নম্বর পদ, সেখানে আমাদের কত বড় লজ্জা। 70 বছর পরেও ওখানে যেই ইংরেজরা আমাদের অত্যাচার করেছে তাদের রাজার মূর্তি অতদিন ছিল। একটা সামান্য জিনিস। এখানকার বাঙালি নিয়ে কথা বলা দল ওখানে তো অনেক সময় আপনার সরকারের সহযোগী ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, কোনোদিনও ওই মূর্তি নিয়ে কোনোদিন ভাবেননি। আজকে নরেন্দ্র মোদী ভেবেছেন ছোটো ছোটো ব্যাপার, ওখানে ডিক্লাসিফাই করেছেন ওনার সব তথ্য। তো এইগুলো আজকে নেতাজি গবেষণা হচ্ছে চারিদিকে। তো সুতরাং এই কথাগুলো বলে যে শুধু নেতাজি যে সারা জীবন যেই লোকটি গীতাকে সামনে রেখে আজকে বারবার 24/7 কাজের কথা বলেছেন, তার যে একটা শুধু আমরা হলিডে ঘোষণা করে দিলাম, তা দিয়ে নেতাজিকে বিশাল সম্মান জানাবো, আর নেতাজিকে সবসময় আমরা ওই গিয়ে নেতাজির বাড়ি থেকে সিন্ডিকেটের টাকা চাইবো, এইভাবে করা হয় না।